প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টেস্ট নোট হতে। এখন আলোচনা করা হবে আইন 5, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, সাক্ষ্য আইন 1872। সমস্যামূলক প্রশ্নোত্তর। প্রশ্ন 1, তদন্তকালে একটি পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বিকে হত্যা করেছে। খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি এর দেখানো মতে নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র বলতে পিস্তল বা রিভলভার এ জাতীয় অস্ত্রকে বোঝায় যেখানে বারুদ থাকে, গান পাউডার থাকে। এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি কোন পর্যন্ত সাক্ষ্য বা এভিডেন্স হিসাবে গ্রহণযোগ্য হতে পারে আলোচনা করুন। তো ঘটনা প্রশ্ন থেকে নিব, বিচার্য বিষয় প্রশ্ন থেকে নিব। এবার প্রাসঙ্গিক আইনে আমাদের বুঝতে হবে যে এটা এভিডেন্স অ্যাক্টের কোন ধারা থেকে প্রশ্নটি এসেছে। তো এটা উত্তর করতে হবে দ্য এভিডেন্স অ্যাক্ট এর 27 ধারা মতে। তো 27 ধারার বিধান মতে আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে তা নিম্নরূপ। পুলিশের কাছে যদি আসামি কোনো কিছু স্বীকার করে এবং সে অনুসারে যদি কোনো আলামত উদ্ধার হয়, সেক্ষেত্রে সেই বিষয়টিকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে, যদিও সেটা কি নয়, দোষ স্বীকারোক্তি নয়। স্বীকারোক্তি হোক বা না হোক, অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে তথ্য প্রদান করলে আসামি, প্রদত্ত তথ্যানুযায়ী উক্ত আলামত উদ্ধার হলে তা সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে আইন। এবার আমরা প্রশ্ন এবং আইন দুইটাকেই বিবেচনায় রেখে যদি সিদ্ধান্ত নিই, তাহলে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 27 ধারার বিধান মতে বলা যায় যে প্রথমত তদন্তকালে একটি পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে সে গুলি করে বিকে খুন করেছে, এবং দ্বিতীয়ত খুনের ঘটনায় ব্যবহৃত আলামতটি অর্থাৎ আগ্নেয়াস্ত্রটি এর দেখানো মতে নিকটবর্তী জঙ্গল থেকে উদ্ধার হয়, অর্থাৎ 27 ধারার যে বিধান সেটার সাথে 100% ম্যাচ করে যাচ্ছে। অতএব এর উপরোক্ত স্বীকারোক্তিমূলক বক্তব্যটি শুধুমাত্র তার কথা মতো আলামত উদ্ধার পর্যন্ত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হতে পারে। এটি এর দোষ স্বীকারোক্তি বা কনফেশন হিসাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই, কেননা এই যে দোষ স্বীকারোক্তি, এই বিষয়টি দ্য ক্রিমিনাল প্রসিডিউর এর 164 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত হতে হয়, আর এখানে তা গৃহীত হয়নি। এই কারণে সেটা কনফেশন নয়, কিন্তু জাস্ট সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। প্রশ্ন 2, পুলিশ কর্তৃক ধৃত হয়ে একজন ডাকাত পুলিশের নিকট তার অপরাধ স্বীকার করে যে হ্যাঁ আমি ডাকাতি করেছি বা আমরা ডাকাতি করেছি, এবং সে জানায় তার কাছে ডাকাতি করা কিছু মালামাল সংরক্ষিত আছে। অতঃপর তার প্রদর্শিত গোপন স্থান হতে পুলিশ চোরাই মাল বা মালামাল উদ্ধার করে। পুলিশের নিকট ঐরূপ স্বীকারোক্তি তার অপরাধ প্রমাণে গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে কি? এভিডেন্স অ্যাক্টের সংশ্লিষ্ট বিধান উল্লেখ সহ উত্তর দিন। তো এটাও কিন্তু 1 নম্বর প্রশ্নের মতোই ঘটনা এবং বিচার্য বিষয় আমরা প্রশ্ন থেকে নিব এবং 27 ধারা প্রাসঙ্গিক আইনে উল্লেখ করব, এবং একইভাবে 27 ধারার মতে আমরা বলবো যে এটা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু এটা কি নাই, দোষী কনফেশন হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। একই উত্তর। এক্স অগ্নিদগ্ধ হয়ে মানে আগুনে পুড়ে গিয়েছেন 2-3-2023 তারিখে ডাক্তার ডি এর নিকট প্রকাশ করেন যে এন ও জেড তার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এক্স পরদিন পুলিশ কর্মকর্তা পি এর নিকট বলেন যে এন, ওয়াই ও জেড তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তো প্রশ্ন যদি ব্রেকডাউন করি, আমরা দেখছি যে একজন ব্যক্তি যার নাম এক্স, তিনি ভিকটিম। তিনি 1 তারিখে বলছেন যে ডাক্তারের কাছে দুইজন ব্যক্তি এন ও জেড তার গায়ে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তারপরের দিন যখন পুলিশ ইনভেস্টিগেশন করতে আসেন, পুলিশ পি এর কাছে আবার বলছেন না দুইজন না তিনজন, আরো ওয়াই সহ বলছে দাহ্য পদার্থের পরিবর্তে এবার শব্দ ব্যবহার করছে কি, কেরোসিন। এক্স 15-3-2023 অর্থাৎ প্রায় 12-13 দিন পরে মুমূর্ষু অবস্থায় মারা যায়।
যেহেতু মারা যায়, তাই আমরা ডি এবং পি দুইটাকে কি ডাইং ডিক্লারেশন হিসেবে গণ্য করতে পারবো। এক্স এর বক্তব্যের ভিত্তিতে এন, ওয়াই ও জেড কে সাজা প্রদান করা যাবে কি? এভিডেন্স অ্যাক্টের মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন সংক্রান্ত বিধান অনুসারে উত্তর দিতে হবে। তাহলে আমরা প্রথমে ডাইং ডিক্লারেশনটা কি সেটা বুঝে নিব। ধারা 32(1) ধারার বিধান মতে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা, অর্থাৎ মারা যাওয়ার আগে সে কি বলেছিল, বা ডাইং ডিক্লারেশন তথা মৃত্যুর কারণ সম্পর্কে তার মৌখিক বা লিখিত বিবৃতি প্রাসঙ্গিক হবে। যেহেতু মৃত ব্যক্তিকে সাক্ষী মর্মে বিজ্ঞ আদালতে তলব করা যায় না, কারণ তিনি মারা যান, তাকে তো আর আদালতে নিয়ে এসে কথা বলানো যাবে না, সেহেতু সে মৃত্যুর আগে কি বলে গিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা ডাইং ডিক্লারেশন হিসাবে আদালত গ্রহণ করে থাকেন, এবং সেটার প্রাসঙ্গিকতা আছে। সেহেতু যার নিকট মৃত্যুকালীন ঘোষণা প্রদত্ত হয়েছে তার মৌখিক সাক্ষ্য বা কৃত মৃত ব্যক্তি কর্তৃক লিখিত বিবৃতি প্রাসঙ্গিক করা হয়েছে, আদালতে আনা যাচ্ছে না তাই। এখানে একটা কেস ল দেওয়া আছে, 16 DLR WP 73। এই মামলার রায়ে ব্যক্ত করা হয়েছে যে মৃত্যুকালীন ঘোষণা বিশুদ্ধ ও এবং সত্য বলে প্রতীয়মান হলেই তা অপরাধী চিহ্নিতকরণের সন্তোষজনক ভিত্তি নির্মাণ করে। তার মানে এটা বিশুদ্ধ এবং সত্য মনে হতে হবে আদালতের কাছে। যেমন আলোচ্য ঘটনায় আমরা দেখছি যে দুইটা তথ্য আসছে, একটা ডাক্তারের কাছে একটা তথ্য দিয়েছে, একটা ডাইং ডিক্লারেশন দিয়েছে, পুলিশের কাছে আরেকটা একটু ভিন্ন ধরনের ডাইং ডিক্লারেশন দিয়েছে। তাহলে ডাইং ডিক্লারেশন এখানে দুইটা, এখন কোনটাকে সত্য ধরবে এটা একটা কনফিউশন। মৃত্যুকালীন ঘোষণার যথার্থতা নির্মাণের কতিপয় প্রধান মাপকাঠি হলো, তাহলে কিসের ভিত্তিতে আদালত মৃত্যুকালীন ঘোষণাকে গ্রহণ করেন? ঘোষণাটি সহজাতভাবে বিশুদ্ধতার প্রভাব রাখে কিনা, আক্রমণকারীদের চিনতে কিংবা তাদের নাম উল্লেখ করতে মৃত্যু আসন্ন ব্যক্তির পক্ষে ত্রুটি করার কোনো সম্ভাবনা ছিল কিনা। এখন এই ঘটনায় এক্স অগ্নিদগ্ধ হয়েছেন, ওই অবস্থায় ডাক্তারের কাছে এবং পুলিশের কাছে যে বক্তব্য পেশ করা হচ্ছে তার জন্য ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ সে খুবই ট্রমার মধ্যে আছে এবং তার প্রাণ যায় যায় অবস্থা। সেটি বাহিরের কোনো দিক থেকে প্রভাবমুক্ত ছিল কিনা, অর্থাৎ শত্রু তার বশবর্তী হয়ে কারো দ্বারা প্রভাবিত হয়ে কারো নাম উচ্চারণ তিনি করছেন কিনা কাউকে ফাঁসানোর জন্য, সেটাও দেখতে হবে। মামলার অপরাধের সাক্ষ্য ও অবস্থা সমূহের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, শুধুমাত্র যে মৃত্যুকালীন ঘোষণা তা না, এছাড়া তো আরো অন্যান্য এভিডেন্স থাকতে পারে। যেমন তার গায়ে কেরোসিন ঢালা হয়েছে না দাহ্য অন্য পদার্থ ঢালা হয়েছে, সেটা ফরেনসিক রিপোর্টে পাওয়া যাবে। তার শরীরে তো তার কোনো না কোনো স্ট্রেসেস পাওয়া যাবে, এবং এই পদার্থগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে, এই বিষয়গুলো যখন ইনভেস্টিগেশন করা হবে তখন আসলে এই ঘটনার সাথে তিনজন জড়িত ছিল না দুইজন জড়িত ছিল, এই বিষয়গুলি ইনভেস্টিগেশনে চলে আসবে। তখন ইনভেস্টিগেশনের সাথে ডাইং ডিক্লারেশনের যেই অংশটুকু ম্যাচ করবে সেই অংশটুকু কি বিশ্বাস করবে আদালত এবং সত্য মর্মে ধরে নেবে। আলোচ্য ঘটনায় এক্স অগ্নিদগ্ধ হয়ে 2 তারিখে ডাক্তারের নিকট বলল এন ও জেড দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে, আর পরের দিন আবার এক্স পি ডাক্তার পুলিশ কর্মকর্তার কাছে বলছে না, এন, ওয়াই ও জেড তিনজন তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এবং এর কিছুদিন পরে, প্রায় 2 সপ্তাহ পরে, সে 15 তারিখে মুমূর্ষু অবস্থায় মারা গেল। তাহলে ঘটনাটাকে আমরা আবার একটু রিভিউ করছি। এক্ষেত্রে এক্স প্রথমে ডাক্তারের নিকট 2 জনের কথা এবং পরদিন পুলিশের নিকট 3 জনের কথা প্রকাশ করে। আবার প্রথমে বললো দাহ্য পদার্থ, পরে বলছে কেরোসিন। তাহলে মুমূর্ষু আতঙ্কিত অবস্থায় এক্স এর প্রদত্ত তথ্যসমূহ প্রকাশের ক্ষেত্রে ত্রুটির সম্ভাবনা থাকায় তা ত্রুটিপূর্ণ, অসঙ্গতিপূর্ণ ও স্ববিরোধী হওয়ায়। স্ববিরোধী কেন? প্রথমে 2 জন পরে 3 জন, প্রথম থেকে যদি 3 জনের কথা বলতো বা পরে যদি 2 জনের কথা বলতো তাহলে কিন্তু দুইটা কথা একই হতো, তাহলে কনফিউশন সৃষ্টি হতো না। মৃত্যুকালীন ঘোষণাটি বিশুদ্ধ সত্য বলে প্রতীয়মান হয় না 2 রকম কথা বলার কারণে, স্ববিরোধী কথা বলার কারণে। বিধায় শুধুমাত্র এক্স এর বক্তব্যের ভিত্তিতে এই 3 জনকে সাজা প্রদান করা যায় না। তবে এটা হচ্ছে ডিফেন্স লয়ারের পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ ডিফেন্স লয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে ডিফেন্স লয়ার এটা চেষ্টা করবেন আসামিকে বাঁচানোর জন্য। কিন্তু যদি আপনি একই কথা যদি প্রসিকিউশন পার্সপেক্টিভ থেকে বলেন
তবে যদি অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় যা এক্স এর মৃত্যুকালীন ঘোষণাটিকে বিশুদ্ধ এবং সত্য বলে প্রতীয়মান করে, সেক্ষেত্রে অন্য পারিপার্শ্বিক সাক্ষ্যে যদি দেখা যায় যে দুইজন, তাহলে দুইজনকে, যদি দেখা যায় তিনজন, তাহলে তিনজনকে সাজা দেওয়া যাবে। তাহলে প্রমাণের ভিত্তিতে শুধুমাত্র এন ও ওয়াই কে অথবা এন ওয়াই ও জেড এর সকলকে সাজা প্রদান করা যাবে। এখন পারিপার্শ্বিক সাক্ষ্য, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এই দুইজনকে চিহ্নিত করছে না তিনজনকেই আসাম হিসেবে চিহ্নিত করছে, সেইটা বিবেচ্য বিষয় হবে, শুধুমাত্র ডাইং ডিক্লারেশন নয়। তাহলে এখানে আমি দেখেন ডিফেন্স লয়ারের পার্সপেক্টিভ থেকে এবং প্রসিকিউশন লয়ারের পার্সপেক্টিভ থেকে, দুই পার্সপেক্টিভ থেকেই কিন্তু আমি উত্তর করে দিলাম। আপনাদের এভাবে দুইটা যদি উত্তর করতে পারেন খুবই ভালো হবে। কারণ একটা মামলা যখন আপনি পরিচালনা করবেন, বাদী আপনার কাছে আসবে না আসামি পক্ষ আপনার কাছে আসবে, আহ, সেটা তো আপনি আগে থেকে জানেন না, দুই পক্ষই আসে। এই কারণে আপনাকে দুই পক্ষেই প্রস্তুতি থাকতে হবে এবং দুই পক্ষ থেকে ভাবার সুযোগ আছে। আপনার মক্কেল আপনাকে জানান যে তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তির দখল নিতে চান, তার মানে সে সম্পত্তির মালিক তিনি না, সম্পত্তি দখল নিতে চাচ্ছেন, তার মানে একজন নিরপরাধ ব্যক্তির সম্পত্তি তিনি কেড়ে নিতে চাচ্ছেন। বিধায় তিনি আপনাকে তার পক্ষে মামলা পরিচালনা করার অনুরোধ করেন এবং এই ধরনের কাজে আপনাকে ব্যবহার করতে চাচ্ছেন। তাহলে আপনি সচেতন ব্যক্তি হলে নিশ্চয়ই এই ধরনের মামলা গ্রহণ করবেন না। আপনি বিষয়টি স্থানীয় সমিতি, আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিকেও জানালেন, যেন এই ব্যক্তি আর কাউকে এই তার অপকর্মের সাথে জড়িত করতে না পারে, কোনো অ্যাডভোকেটকে যেন এই অন্যায়ের সাথী করতে না পারে। আপনি কি এর দ্বারা কোনো আইন লঙ্ঘন করেছেন? ওই যে মক্কেলের গোপন বিষয় আপনাকে চেম্বারে এসে বললো আর আপনি সভাপতিকে জানিয়ে দিয়ে প্রকাশ করে দিলেন, তো এটা কি আপনার অসৎ আচরণ হয়েছে কিনা, এটা হচ্ছে বিষয়। তাহলে পেশাগত কার্যক্রমের অংশ হিসাবে প্রাপ্ত তথ্য প্রকাশে একজন আইনজীবীর স্বাধীনতা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে হবে, যেটা কিন্তু আমরা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুয়েটে পড়ে থাকি। তো এটা আমরা সাক্ষ্য আইন পড়ছি, তাই একই ঘটনা সাক্ষ্য আইনেও কিন্তু উত্তর করার সুযোগ আছে। এখানে কিন্তু বলে দিচ্ছে এভিডেন্স অ্যাক্টের আলোকে উত্তর দিন। তাহলে আমাকে ক্যাননস উত্তর করলে হবে না, ক্যাননস থেকে, আচরণবিধি থেকে উত্তর করলে হবে না, আমাকে সাক্ষ্য আইনের 126 ধারা থেকে উত্তর করতে হবে। এভিডেন্স অ্যাক্টের 126 ধারার বিধান মতে আইনজীবী ও মক্কেলের মধ্যে পেশা সম্পর্কিত যোগাযোগের ফলে প্রাপ্ত গোপন তথ্যের বিষয়ে মক্কেলের অনুমতি ব্যতীত সাক্ষ্য বা বিবৃতি প্রদান করা যাবে না। এটা হচ্ছে স্ট্রিক্ট এবং জেনারেল প্রসিডিউর, কিন্তু এর ব্যতিক্রম আছে। তবে শর্ত থাকে যে বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসেবে যোগাযোগ যদি করে, ওই মক্কেল তো বেআইনি উদ্দেশ্য সফলের উদ্দেশ্যে যোগাযোগ করছে আপনার সাথে, এবং আইনজীবী হিসেবে নিযুক্তির পর মক্কেল অপরাধ বা প্রতারণা করলে, তার মানে অ্যাডভাইজার হিসেবে যখন অ্যাডভাইস করছেন তখনও যদি বুঝতে পারেন, অথবা আপনি মামলা নিয়ে ফেলেছেন আগে জানেন না কিন্তু পরে বুঝতে পারছেন যে না, আমার মক্কেলের দলিলটি ভুয়া এবং মক্কেল আসলে অপরাধ করছে এই কাজটির মাধ্যমে, মিথ্যা মামলা করছে এবং আপনার সাথে প্রতারণা করেছে সত্য গোপন করে, তাহলে তার গোপন তথ্য সাক্ষ্য প্রদানকালে প্রকাশ করা যাবে। তাহলে মক্কেল যদি অসৎ হয়, আপনার সাথে বিট্রয় করে এবং দেখা যাচ্ছে মক্কেলই দোষী, তাহলে আপনি এটা প্রকাশ করে দিতে পারেন, কেন? ন্যায় বিচারের স্বার্থে। ব্যাখ্যা হচ্ছে আইনজীবী হিসেবে নিযুক্তি অবসানের পরও এমন সাক্ষ্য প্রদান করা যাবে না। কেমন সাক্ষ্য? যেই সাক্ষ্যটি আসলে মক্কেলের ভালো মক্কেল, মক্কেল ন্যায় বিচারের জন্য আসছে, মক্কেল প্রতারণা করেনি, মক্কেল কোনো অসৎ আচরণ করছে না, সেক্ষেত্রে মক্কেলের যে গোপনীয়তা আপনাকে রক্ষা করতে হবে, অর্থাৎ সাবেক মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে। মামলা শেষ হয়ে গেছে, তার 1 বছর, 2 বছর, 5 বছর পরেও আপনি ওই মক্কেলের গোপন বিষয় কি করতে পারবেন না, লঙ্ঘন করতে পারবেন না। কারণ অ্যাডভোকেট এবং যারা ডাক্তার তাদের কাছে যে তথ্য প্রকাশ করা হয়, এটা প্রকাশ করলে মানুষের সামাজিক যে অবস্থান সেইটা নষ্ট হয়ে যায়, মানুষ হেয় প্রতিপন্ন হয় এবং অ্যাডভোকেটদের প্রতি মানুষের যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যায়। তো আমাদের প্রতি মানুষ বিশ্বাস করে বলেই তো আমাদের মামলা দেয় এবং সকল গোপন কিছু খুলে বলে, যেন আমরা মামলা সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবং এই গোপন বিষয়গুলো আসলে প্রকাশ করলে আমাদের কাছে মামলায় আসাই বন্ধ হয়ে যাবে। এই কারণে 126 ধারায় এই বিধানটা রাখা হয়েছে। তাহলে মক্কেল ভালো হলে মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে, আর মক্কেল খারাপ হলে গোপনীয়তা প্রকাশ করা যাবে শর্ত সাপেক্ষে।
আলোচ্য ঘটনায় আমার মক্কেল, এখানে আমার কেন বলছি, কারণ আপনার দিয়ে প্রশ্ন করেছে তাই আমাকে জানান যে তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তি দখল নিতে চান, বিধায় তিনি আমাকে তার পক্ষে মামলা পরিচালনা করার অনুরোধ করেন। আমি বিষয়টি আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিকে জানিয়েছি। যেহেতু বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসেবে মক্কেলটি আমার সাথে উক্ত জাল দলিল ও তা ব্যবহার করে কোনো সম্পত্তি দখল নিতে চান, সেহেতু আমি তা প্রকাশের মাধ্যমে কোনো আইন লঙ্ঘন করিনি এবং এভিডেন্স অ্যাক্টের 126 ধারার বিধান মতে পেশাগত কার্যক্রমের অংশ হিসেবে প্রাপ্ত তথ্য প্রকাশে একজন আইনজীবী হিসেবে আমার এক্ষেত্রে স্বাধীনতা আছে, অর্থাৎ সম্ভাব্য অপরাধ সংগঠন প্রতিরোধে। এখন এটা যদি আমি প্রকাশ না করে দিই, তাহলে প্রকাশ করলে কি হবে, বার সমিতি থেকে একটা নোটিশ জারি হবে যে এই ধরনের একজন ব্যক্তি একটা জাল দলিল নিয়ে ঘোরাফেরা করছেন। তো হয়তো বা আমার নাম আসবে অ্যাডভোকেট শহীদুল, এই মামলাটি নেননি এবং তিনি প্রকাশ করে দিয়েছেন এই ব্যক্তির মতলব সম্পর্কে। তো আপনারা, অনুরোধ থাকবে কেউ এনার পক্ষে মামলা গ্রহণ করবেন না, কারণ তিনি আসলে সৎ না, তিনি ক্লিন হ্যান্ডে আসেননি। ক্লিন হ্যান্ডে আসা মানে সৎভাবে আসতে হবে। এমন তথ্য প্রকাশে বাধা নেই। আশা করি খুব চমৎকার একটা উত্তর হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারবেন না কমেন্ট করবেন ভিডিওতে, এবং যারা আমার স্টুডেন্ট তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। বাদী দাবি করেন যে তিনি নালিশি জমিটি এক্স এর নিকট থেকে কিনেছেন এবং এক্স দলিলে স্বাক্ষর দিয়ে দলিল সম্পাদন করেছেন। তাহলে এক্স হচ্ছে বিবাদী আর বাদী, বাদীকে সেটা উল্লেখ করেনি, কিন্তু সাক্ষ্য প্রদানকালে বাদী জেরাই বলেন যে এক্স দলিলে টিপসই দিয়ে দলিল সম্পাদন করেছেন। তাহলে মামলায় তিনি দাবি করছেন যে স্বাক্ষর করেছেন, কিন্তু জেরাতে সে বলছে টিপসই দিয়েছেন। তার মানে স্বাক্ষর মানে কলম দিয়ে স্বাক্ষর দিতে হয়, আর টিপসই মানে হচ্ছে কালি দিয়ে টিপসই দিতে হয়। সাধারণত ভায়োলেট কালার বা ব্লু কালার কালি আমরা ব্যবহার করে থাকি অ্যাডভোকেটরা, সেই স্ট্যাম্প প্যাডের মাধ্যমে। তাহলে দুই রকম কথা হলো একটু। পরবর্তীতে বাদীপক্ষ এই মর্মে একটি দরখাস্ত দাখিল করে যে এক্স কর্তৃক বাদীপক্ষ বলতে যার মামলার বাদী মনে করেন এ বা রহিম, তাহলে রহিম দরখাস্ত দিচ্ছে, স্যার যে এক্স এর যে স্বাক্ষর বা টিপস সংক্রান্ত একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, তাহলে এক্স কর্তৃক বাদীর নামীয় দলিল সম্পাদন বিষয়ক বাদীর একটি অস্পষ্ট বিবৃতির স্পষ্টীকরণের জন্য বাদীকে পুনরায় পরীক্ষা করা আবশ্যক, অর্থাৎ রি এক্সামিনেশন এর জন্য কি করা হচ্ছে, বাদীকে আবার মানে দাঁড়িয়ে উইটনেস বক্সে দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার জন্য রিকল করা হচ্ছে। তার মানে এটা একটি রিকলের প্রার্থনা। দরখাস্তটি মঞ্জুরযোগ্য কিনা। এভিডেন্স অ্যাক্টের 138 ধারা বিধান মতে সাক্ষী জেরার সময় যে বক্তব্য প্রদান করবে তার ব্যাখ্যার মাধ্যমে স্পষ্টীকরণের জন্য সাক্ষীর পুনরায় জবানবন্দি গ্রহণ করা যাবে। সুতরাং বাদীর কর্তৃক আনীত এই যে রিকলের দরখাস্তটি মঞ্জুরযোগ্য। তবে সব ক্ষেত্রে যে আদালত মঞ্জুর করে তা না, কিছু কিছু ক্ষেত্রে মঞ্জুর করবে, সেটা যদি প্রয়োজনীয় হয়। এক্স ওয়াই কে হত্যার দায়ে অভিযুক্ত হলেন, তার মানে এক্স হচ্ছে এখানে আসামি আর ওয়াই হচ্ছে ভিকটিম। এবার জেড আরেকজন ব্যক্তি এসে বললেন যে মৃত্যুকালে ঘোষণা করেছিলেন যে এক্স এর দেওয়া আঘাতই তার মৃত্যুর কারণ। তার মানে এবার জেড ওয়াই এর মৃত্যুকালীন ঘোষণাটি আদালতে প্রমাণের চেষ্টা করছেন। এই মর্মে সাক্ষ্য দিতে চাওয়া হলো যে পূর্ববর্তী কোনো এক সময় জেড বলেছিলেন যে এক্স তো আঘাত করেনি বা তার উপস্থিতিতে করেনি। তার মানে সে হয়তোবা পুলিশ তদন্তের সময় সিআরপিসির 161 ধারার বিধান মতে পুলিশ যে সাক্ষ্য গ্রহণ করেছিলেন সেই 161 এর যে ফর্ম, সেখানে হয়তোবা সে এক্স এর নাম নেয়নি, কিন্তু পরবর্তীতে আদালতে দাঁড়িয়ে এক্স এর কথা বলছে। এভিডেন্স অ্যাক্টের সংশ্লিষ্ট বিধানের আলোকে উক্তরূপ সাক্ষ্যের গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করুন। তার মানে পুলিশের কাছে এক কথা বললো তদন্তকালে, পরবর্তীতে আদালতে জবানবন্দি বা জেরার সময় অন্য কথা বলছে, সেক্ষেত্রে ডিফেন্স লয়ার হিসাবে কি করা যায়। এভিডেন্স অ্যাক্টের 155 ধারার উপধারা 3 ধারার বিধান মতে
বিরুদ্ধ পক্ষ আদালতের অনুমতি সাপেক্ষে আহ্বানকারী পক্ষের সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো অংশের বিরোধিতা প্রমাণ করতে পারবে। তার মানে পূর্ববর্তী মানে ওই যে পুলিশের কাছে 161-এ যেটা বলেছে এবং আদালতে এসে পরবর্তীতে যেটা বলছে, দুইটা দুই রকম হলে, স্ববিরোধী হলে এই বিরোধিতার দেখানো যাবে। তাহলে এই যে সাক্ষী সে মিথ্যা বলছে, হয় পুলিশের কাছে মিথ্যা বলেছে হলো অথবা এখন মিথ্যা বলছে, তো দুই রকম কথা বললে এর বিশ্বাসযোগ্যতা কি হয়ে যায়, অভিশংসন হয়ে যায়, বা আদালত বুঝতে পারে এই সাক্ষী বিশ্বাসযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং উক্তরূপ সাক্ষ্য গ্রহণযোগ্য। এখানে একটা কনফিউশন থাকতে পারে। উক্তরূপ সাক্ষ্য গ্রহণযোগ্য বলতে সাক্ষী যেটা বলছে সেটা না, বরং জেরার সময় ডিফেন্স লয়ার যেটা দাবি করছেন যে এই সাক্ষী আগে একরকম কথা বলেছে, এখন অন্যরকম কথা বলছে, তো সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্যের কথা এখানে না। এখানে উক্তরূপ সাক্ষী বলতে কি, এখানে প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে হচ্ছে এই মর্মে সাক্ষ্য দিতে চাওয়া হলেও যে পূর্ববর্তী কোনো, কে সাক্ষ্য দিতে চাচ্ছেন দেখেন এইটা বোঝার চেষ্টা করেন যে কি চাওয়া হচ্ছে। এখানে বলছে এই মর্মে সাক্ষ্য দিতে চাওয়া হলো যে পূর্ববর্তী কোনো এক সময় এক্স বলেছিলেন যে এক্স উক্ত আঘাত করেনি বা তার উপস্থিতিতে করেনি। তার মানে এইটা ডিফেন্স লয়ার দাবি করছেন জেরার সময়, এবং জেরার সময় যে সাক্ষী সে বের হয়ে আসছে, তো জেরার সময় যে সাক্ষ্যটা আসে সেটা ডিফেন্স লয়ারের ক্রেডিট, ডিফেন্স লয়ার সেটা নিয়ে আসেন। তো ডিফেন্স লয়ার যে এই সাক্ষীর দুই রকম কথা নিয়ে আসলো জেরাতে, সেটা গ্রহণযোগ্য কিনা, এরকম প্রশ্ন করা যাবে কিনা। যেমন বলছে আপনি তো আগে এক্স এর নাম করেননি, এখন এক্স এর নাম কেন বলছেন। তো এই যে দুই রকম কথা, এটা ডিপোজিশন বা সাক্ষ্য গ্রহণকালে জেরার সময় যেটা আসলো দুই রকম কথা, এইটা লিপিবদ্ধ করবে কিনা আদালত। তার মানে ডিফেন্স লয়ার যেটা প্রমাণের চেষ্টা করছেন যে আসলে সাক্ষী দুই রকম কথা বলছে, এইটা আদালত গ্রহণ করবে কিনা, ডিফেন্স লয়ের বক্তব্য গ্রহণ করবে কিনা, ডিফেন্স লয়ারের যে ক্রেডিট সেটা গ্রহণ করবে কিনা, সেটাই বলা হচ্ছে। তো উক্তরূপ সাক্ষ্য গ্রহণযোগ্য। এখানে যদি আপনারা আরো স্পষ্ট করতে চান বলতে পারেন, সুতরাং আহ, আসামি পক্ষের আইনজীবী কর্তৃক গ্রহণীয় উক্তরূপ সাক্ষ্য গ্রহণযোগ্য। এটা যদি ক্লিয়ার করেন তাহলে আরো কিন্তু স্পষ্ট হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই মেসেজ করবেন বা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। নবদম্পতি ক ও খ বিবাহের পর হানিমুনে কক্সবাজার বেড়াতে যায়। 2 দিন পর স্বামী ক আত্মীয়দের সংবাদ দেয় যে তার স্ত্রী খ বিষ পান করে আত্মহত্যা করেছে। তাহলে ক হচ্ছে স্বামী, খ হচ্ছে স্ত্রী। কক্সবাজারে বিবাহের পর হানিমুনে বেড়াতে গেল। বেড়াতে যাওয়ার পরে 2 দিন পরে স্বামী তার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি সকল আত্মীয়দের যাদের যাদের খবর দেওয়ার দরকার বলছে আমার স্ত্রী কি করেছে, আত্মহত্যা করেছে। তদন্তকালে পুলিশ হোটেল রুমের বাথরুম হতে খ এর মরদেহ উদ্ধার করে। ক পুলিশের কাছে বলে যে ঘটনার সময় সে হোটেল রুমে ছিল না। হোটেল রুমে ছিল না বলতে ইনডিরেক্টলি সে অন্যত্র থাকার যে অজুহাত সেটা দাবি করছে, যে আমি ঘটনাস্থলে ছিলাম না। তার মানে সে ঘটনাস্থলে ছিল কি ছিল না ব্যক্তিগতভাবে সে নিজেই ভালোভাবে জানে এটা। তো সে যে ছিল না এই দাবিটুকু কিন্তু তাকেই প্রমাণ করতে হবে। এটা অ্যাকচুয়াল পিল অফ এলিবি না স্ত্রী হত্যা মামলায়। এটাকে পিল অফ এলিবি যদি সে দাবি করে তার মানে সে তথ্যটা সে নিজে জানে কিনা এটা তাকে তাকেই প্রমাণ করতে হবে, সে যেহেতু জানে। এর দাবিকৃত বিষয়টি কাকে প্রমাণ করতে হবে, ককেই প্রমাণ করতে হবে। সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আমাদের বার্ডেন অফ প্রুফের যে অধ্যায়গুলো আছে সে অধ্যায় অনুসারে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রাসঙ্গিক আইনে যদি দেখি তাহলে 106 ধারা, অনেকে 103 ধারার বিধান আলোচনা করতে পারেন এখানে, কিন্তু না, আমি বলে দিচ্ছি 106 ধারা হবে। কোনো বিষয় যখন বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তখন সেই বিষয় প্রমাণের দায়িত্ব উক্ত ব্যক্তির ওপর বর্তাবে। তিনি বলছে আমি হোটেল রুমে ছিলাম না যখন এই আত্মহত্যা সে করে। পুলিশ যদি এটাকে খুন দাবি করে, এটাকে যদি খুনও হয়, তাহলে স্বামী দাবি করছে যে এই ঘটনার সময় আমি হোটেল রুমে ছিলাম না, অন্য কোথাও ছিলাম সেটা সে দাবি করছে না। হোটেল রুমে ছিলাম না, সে ছিল কিনা বিশেষভাবে সেই জানে, তাই 106 ধারা। কিন্তু সে যদি বলতো যে আমি ঘটনার সময় কক্সবাজারে ছিলাম না, বা আহ, আমি ঘটনার সময় এই হোটেল রুমে ছিলাম না, না বলে যদি বলে আমি ঘটনার সময় অন্য একটা স্থানে ছিলাম, আমি ঘটনার সময় বিচে ছিলাম, আমি ঘটনার সময় সাগরে
স্পিড বোটে ছিলাম, এই ধরনের সে যদি দাবি করে তাহলে এটা অ্যাকচুয়াল পিলে অফ অ্যালিবি হয়। কিন্তু সে ছিলাম না বলছে, কিন্তু কোথায় ছিল সেটা তো আর বলছে না। কোথায় ছিল সেটা বললে সেটা অ্যাকচুয়াল পিলে অফ অ্যালিবি হতো এবং সেটা 103 ধারায় হতো। তবে সিদ্ধান্ত হচ্ছে এখানে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 106 ধারা বিধান মতে বলা যায় যে নবদম্পতি ক ও খ বিবাহের পর হানিমুনে কক্সবাজার বেড়াতে যায়, অর্থাৎ হোটেল রুমে তারা সাময়িকভাবে স্বামী স্ত্রী রূপে বসবাস করছিল। 2 দিন পর স্বামী ক আত্মীয়দের সংবাদ দেয় যে তার স্ত্রী খ বিষ পান করে আত্মহত্যা করেছে। তদন্তকালে পুলিশ হোটেলের বাথরুমে খ এর মরদেহ উদ্ধার করে। এবার ক পুলিশের কাছে বলে যে ঘটনার সময় সে হোটেল রুমে ছিল না। এটা কিন্তু ঘটনাকে আবার একটু রিপিট করলাম একটু অন্যভাবে। অর্থাৎ এই ক্ষেত্রে স্ত্রী হত্যা মামলায় আনীত অভিযোগে স্বামী ক আত্মপক্ষ সমর্থনে একটা এলিবি দাবি করছে। অতএব ক এর দাবিকৃত বিষয়টি ককেই মৌখিক বা দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। 106 ধারায় এটা উত্তর করলে ভালো হয়। তবে 103 ধারাতেও উত্তর করলে খুব একটা ভুল হবে না, কারণ 103 ধারাতেও বাড়ানো প্রুফ কিন্তু ওই ক এর উপরে যায়। এরপরে 8, ক ইচ্ছাকৃত এবং মিথ্যাভাবে খ কে বোঝায় যে সে, অর্থাৎ ক কিছু জমির মালিক এবং এর ফলে সে খ কে তা কিনতে ও মূল্য পরিশোধ করতে প্রলুব্ধ করে। তাহলে ক বলছে যে ভাই এই সম্পত্তি আমার, তুমি এই সম্পত্তি কিনে নাও, কাকে বলছে? খ কে। এবং এর ফলে কি করে ক পরবর্তীতে হয়তোবা খ এই সম্পত্তি কেনার জন্য টাকাও দিয়েছে প্রলুব্ধ হয়ে। ক পরবর্তীতে ওই সম্পত্তি মালিক হয় এবং বিক্রয় বাতিলের প্রার্থনা করে দাবি করে যে বিক্রয়ের সময় তার সত্য ছিল না। ক এর দাবির বৈধতা নিরূপণ করুন। মনে করেন পারিবারিক এজমালি সম্পত্তি, যে সম্পত্তি বাবা বেঁচে আছে, বাবার সম্পত্তি বিক্রয়ের চেষ্টা করা হচ্ছে, অথবা বাবা মারা গেছে, অন্যান্য ভাইদের সাথে এজমালিতে বা যৌথভাবে জয়েন্টলি কি করা হচ্ছে, সম্পত্তি ভোগ দখল করা হচ্ছে। এখন ক যে সম্পত্তিটা বিক্রি করতে যাচ্ছে বা করেছে সেই সম্পত্তি তার অ্যাকচুয়ালি ওই সময় হয়নি। কারণ কি, পরিসূত্রে সকল সম্পত্তির মালিক সকলেই। তাহলে নির্দিষ্টভাবে পৃথক সাহামে ওই ক কিন্তু কোনো সম্পত্তি পায়নি। তারপরেও সে যদি এই এজমালি সম্পত্তি বিক্রয় করে, পরবর্তীতে এরকমও হতে পারে যে ওই সম্পত্তিটা তার দখলে আসলো না, তার অন্য ভাই সে সম্পত্তির দখল নিল এবং অন্য একটি সম্পত্তি সে পেল। সেই ক্ষেত্রে কিন্তু একটা জটিলতা তৈরি হয়। তারপরেও কিন্তু খ এইভাবে সম্পত্তি কিনলেও এই সম্পত্তি যে বিক্রয় দলিল সেটা বাতিল করতে পারবে না ক, কারণ সে জেনে বুঝে তার পৈতৃক সম্পত্তি বিক্রয় করছে এবং পরবর্তীতে ওই অংশের মালিকই সে হয়েছে। তাহলে এখানে এভিডেন্স অ্যাক্টের 115 ধারার বিধান মতে যখন কোনো ব্যক্তি তার উচ্চারণ, ঘোষণা, কাজ বা কর্মবিরতির দ্বারা স্বেচ্ছাকৃতভাবে অপর ব্যক্তিকে বা কাউকে কোনো কিছু সত্য বলে বিশ্বাস করাতে দেয়, যে ক বলল যে এটা আমার সম্পত্তি, এই বিশ্বাস করেই তো খ সেটা কিনতে গেল এবং সেই ব্যক্তিকে সেই বিশ্বাস অনুসারে কাজ করতে দেয়, তার মানে সে কিনতে প্রলুব্ধ করে এবং টাকা দিতে প্রলুব্ধ করে। তখন ওই দুই পক্ষের মধ্যে প্রথমোক্ত ব্যক্তি, অর্থাৎ যিনি প্রস্তাব দিচ্ছেন বা তার প্রতিনিধি, উক্ত বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবে না। এভাবে বিক্রি করে ওই ব্যক্তি যদি মারাও যায়, সেক্ষেত্রে তার আবার ওয়ারিশ কিন্তু তার প্রতিনিধি কি করতে পারবে না, পরবর্তীতে সেটা অস্বীকার করতে পারবে না। অর্থাৎ দিয়ে দিয়েছি যে সম্পত্তি, সেই সম্পত্তি আর নেওয়ার সুযোগ নেই। এই ধারার অন্যতম উদ্দেশ্য হলো ছলচাতুরি এবং তঞ্চকতাপূর্ণ আচরণ প্রতিরোধ করা এবং ক্ষতিগ্রস্ত কিংবা সংক্ষুব্ধ পক্ষকে তার আইনগত অধিকার রক্ষায় সাহায্য করা। অর্থাৎ এই খ যে সম্পত্তি কিনলো, এই সম্পত্তি কিনে তো সে টাকা ইনভেস্ট করেছে এবং সেই সম্পত্তি ফেরত দিলে কিন্তু তার অনেক ক্ষতি হয়ে যাবে। সিদ্ধান্ত হচ্ছে আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 115 ধারার বিধান মতে বলা যায় যে 115 ধারায় কি আছে, এস্টপেল আছে। তো এস্টপেলে বলে আগে যা বলেছেন পরে সেটাকে আর অস্বীকার করার সুযোগ নেই। তাহলে ক ইচ্ছাকৃত এবং মিথ্যাভাবে খকে বোঝায় যে সে, অর্থাৎ ক কিছু জমির মালিক এবং এর ফলে সে, অর্থাৎ খ কে তা কিনতে ও মূল্য পরিশোধ করতে প্রলুব্ধ করে। ক পরবর্তীতে ওই সম্পত্তির মালিক হয় এবং বিক্রয় বাতিলের প্রার্থনা করে দাবি করে যে বিক্রয়ের সময় তার সত্য ছিল না। ক এর উক্ত দাবি বৈধ নয়, এটা বৈধ হবে না। 115 ধারার
যে স্টপেল নীতি দ্বারা সে বাধাগ্রস্ত হবে, কেননা তা প্রতিবন্ধ নীতি দ্বারা বাধাগ্রস্ত হবে। স্টপেল মানে প্রতিবন্ধ। আশা করি বোঝাতে পেরেছি। জনাব আকরাম অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ওই বাড়িতে তার অংশ তিনি তার ভাই বোনদেরকে ভোগ দখল করতে দিয়ে 15 বছর যাবৎ বিদেশে অবস্থান করছেন। তাহলে এখানে দেখেন, এই যে ভাই বোনদেরকে দখলে দিল, ভাই বোনরা ওই বাড়ি দখলে, আহ, আকরাম এর অংশটুকু ভোগ দখল করছে, তাহলে আকরামের অনুমতি নিয়েই তো করছে, আকরাম তো অনুমতি দিল। তার মানে অনেকটা ভাড়াটিয়ার মতন ভাই বোনেরা ভোগ দখল করছে মালিকের অনুমতি নিয়েই। তাহলে বাড়ি ফিরে, দেশে ফিরে তিনি অর্থাৎ আকরাম তার অংশ দাবি করা থেকে কি বারিত হবেন? তার মানে সেই জমি কি আর পাবে না? অবশ্যই পাবে। তার নিজের সম্পত্তি ভাই বোনদেরকে ভোগ দখল করতে দিয়েছে, একেবারে তো লিখে দেয়নি আর ফিরবো না সেটা তো আর বলেনি। যদি দান করে যেত বা বিক্রয় করে যেত সেটা ভিন্ন কথা, জাস্ট ভোগ দখল করতে দিয়েছে। সেটা আবার কি? জ্ঞাতসারে এবং অনুমতিক্রমে। আপনার উত্তরের পোষকতায় যুক্তি প্রদর্শন করুন। এখানে অথবাতে শওকত, এবং এখানে সিবলিং বলা হচ্ছে, সিবলিং মানে ভাই বোন। আর এখানে 15 বছরকে 10 বছর করা হয়েছে। এখানে আবার জাপানে অবস্থান করছেন, জাপান মানে তো বিদেশ। একই প্রশ্ন একই উত্তর। এখন শওকত দিয়ে আসুক, আকরাম দিয়ে আসুক, অথবা শহীদুল দিয়ে আসুক না কেন, এটার উত্তর একই হবে, একই স্টাইলে করতে হবে। প্রাসঙ্গিক আইন হবে এভিডেন্স অ্যাক্টের 116 ধারার বিধান মতে। 115, 116, 117 তিনটা স্টপেল। তো 116টা হচ্ছে একটু স্পেসিফিক স্টপেল, যেখানে দখলকারীর অর্থাৎ সত্যবান ব্যক্তির অর্থাৎ এখানে আকরাম বা শওকত অনুমতিক্রমে ব্যবহারকারী অর্থাৎ ভাই বোন বা সিবলিং বা প্রজার প্রতিবন্ধ নিম্নরূপ, যেমন ভাড়াটিয়া, ব্যবহারকারী বা তার স্থলবর্তী প্রতিনিধি কর্তৃক ব্যবহার শুরুর সময় তার মালিকের উক্ত স্থাবর সম্পত্তিতে সত্য ছিল না মর্মে পরবর্তী কোনো সময়ে তা অস্বীকার করতে পারবে না। ধারাটির উদ্দেশ্য হলো প্রতারণামূলকভাবে দখলমূলে স্থাবর সম্পত্তিতে সত্ত্ব অর্জনকে বাধাগ্রস্ত করা। আচ্ছা, এখানে দেখেন 116 ধারার মূল বক্তব্য হচ্ছে এখানে এই যে ভাই বোনদের ভোগ দখল করতে দিল আকরাম সাহেব। এখন আকরাম সাহেব যদি ফিরে এসে, বা আকরাম সাহেব যদি মারা যায় বিদেশে, আকরাম সাহেবের সন্তানেরা ফিরে এসে ওই বাড়িটা দাবি করতে পারবে না? ওয়ারিশ সূত্রে পারবে। আবার যে ভাই বোনদেরকে ভোগ দখল করতে দিল, সেই ভাই বোন যদি সবাই মারা যায়, তাদের যে সন্তানেরা, তাদের কাছে অর্থাৎ আকরাম সাহেবের সন্তানেরা তার ভাই বোনের সন্তান, অর্থাৎ চাচাতো ভাই বোন হচ্ছে এখানে কাজিনস। তো কাজিনসদের কাছে কি তার বাবার সম্পত্তি দাবি করতে পারবে না? অবশ্যই পারবে, বাধাগ্রস্ত হবে না। এটাই বলা হচ্ছে যে স্থলবর্তী প্রতিনিধি ওয়ারিশ সূত্রে হতে পারে। আবার আকরাম সাহেব যদি সেই সম্পত্তি যদি বিক্রয় করে দেয়, সেক্ষেত্রেও তো যার কাছে বিক্রয় করলো সে দাবি করতে পারবে। এটা হচ্ছে স্থলবর্তী প্রতিনিধি অর্থাৎ আকরাম সাহেবের সম্পত্তি যে পরবর্তীতে অর্জন করছে, সত্ত্ব অর্জন বা মালিকানা অর্জন করছে। আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ ও 116 ধারার বিধান মতে বলা যায় যে, এখানে 116ই হবে, 115 দিলে ভুল হবে। জনাব আকরাম অবিভক্ত পৈতৃক বসতবাড়ির একজন অন্যতম মালিক। ওই এই গল্পটাই আবার আমরা এখানে বলেছি। হ্যাঁ, বিদেশে অবস্থান করছেন। এবার আমরা উত্তর করব। উত্তরে বলছি বাড়ি ফিরে তিনি তার অংশ দাবি করা থেকে বারিত হবেন না। প্রশ্ন বললো হবেন কি না, এখানে আমরা বলছি হবে না, স্পষ্ট বলছি হবেন না। কেননা তিনি মালিক হিসেবে তার অংশ তার ভাই বোনদের ভোগ দখল করতে পূর্বেই অনুমতি দিয়েছিলেন। এই যে অনুমতি ক্রমে ভোগ দখলকারী, এই কারণে এটা জোরপূর্বক দখল করেছে এটা দাবি করা যায় না। ফলে সাক্ষ্য আইনের 116 ধারায় তার ভাই বোনেরা জনাব আকরমের অংশ অস্বীকার করতে পারবে না। আচ্ছা, আমরা জানি 12 বছর যদি জোরপূর্বক দখল করে সেক্ষেত্রে তামাদা আইনের 28 ধারার মতে অ্যাডভার্স পজিশন অনুসারে সত্ত্ব অর্জন হয়। তো সেটা যদি কেউ বলে 12 বছরের বেশি সময় আমি 15 বছর ভোগ দখল করেছি, সেটা তো জোরপূর্বক না, এটা অনুমতি নিয়ে। তাই এটাও কিন্তু হবে না। এখানে তামাদে আইনের কখনো 28 ধারার বিধান এক্ষেত্রে হবে না, বরং এভিডেন্স অ্যাক্টের 116 ধারার বিধান মতোই হবে। এখন সেটা 12 বছরের কম হোক বেশি হোক কোনো ম্যাটার্স না। এখানে সময়টা ম্যাটার্স না, ম্যাটার্স হচ্ছে অনুমতি নিয়ে সে ভোগ দখল করেছে কিনা এটা। একটি চা বাগান বিক্রয়ের দলিলে
বাগানের নকশা সন্নিবেশিত হলো। নকশায় ভুলবশত বাগানের চতুর্দিকের রাস্তা অন্তর্ভুক্ত হয়নি, অর্থাৎ চা বাগান বিক্রয় হয়েছে, বাগানের চারিদিকে যে একটি রাস্তা ছিল পায়ে হাঁটা বা পাকা যেটা হোক না কেন, সেটা যদি সরকারি রাস্তা না হয়, ব্যক্তিগত রাস্তা হয়, সেটা কিন্তু দলিলে নকশায় আসেনি। তার মানে এই চা বাগান যিনি ক্রয় করেছেন তিনি রাস্তা পাবেন না। দলিলে অনুল্লেখিত মানে উল্লেখ করা হয়নি এরকম রাস্তাটি চা বাগানের অংশ হিসেবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে কি? যেটা দলিলে নাই সেটা যদি মৌখিক সাক্ষ্য দিয়ে দাবি করাও হয়, তাও আদালত সেটা মঞ্জুর করবেন না। সংশ্লিষ্ট আইনের আলোকে উত্তর দিন। এভিডেন্স অ্যাক্টের 91 ধারার বিধান মতে কোনো সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত দলিল প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। অর্থাৎ দলিলে যদি কোনো কিছু থাকে সেটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে। এখন যদি আপনি একটা চেকের মামলা করতে যান, কথার কথা, তো চেকের মামলায় চেকে লেখা আছে 10 লক্ষ টাকা, আপনি যদি বলেন যে স্যার এখানে আমি তো আসলে 12 লক্ষ টাকা পাবো, কিন্তু সে 10 লক্ষ টাকা চালাকি করে লিখে দিয়েছে, এটা বললে হবে না। চেকে যেটা লেখা আছে সেটাই পাবেন, অতিরিক্ত কি পাবেন? পাবেন না। তেমনি দলিলে নকশাতে শুধুমাত্র চা বাগান লেখা আছে, চা বাগানই পাবেন, পাশের রাস্তাটুকু পাবেন না। অধিকন্তু 32 ধারার বিধান মতে, 32 ধারাতেও বলছে দলিলে লিখিত বিষয়বস্তু মৌখিকভাবে পরিবর্তনের সুযোগ নেই। সুতরাং আলোচ্য ঘটনায় দলিলে উল্লেখিত রাস্তাটি চা বাগানের অংশ হিসেবে প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্য প্রদান করা যাবে না। তাহলে এখানে 91 এবং 32 দুই ধারাতে যদি উত্তর করেন খুবই সুন্দর হবে। আর যদি যে কোনো একটা ধারাতেও উত্তর করেন তাহলেও হবে। 91 এবং 32 একই বিষয় ব্যক্ত করে ভিন্নভাবে। ধানমন্ডির একটি বাড়ির মালিক মিস্টার ধীরেন তাহার বাড়ি হইতে ভাড়াটিয়া মিস্টার নরেনকে ভাড়া পরিশোধ না করার কারণে উচ্ছেদের মামলা করে। তাহলে ভাড়াটিয়া এসে কি করছে? ওই মালিকের সম্পত্তি মালিক বলে দাবি করছে। নরেন আত্মপক্ষ সমর্থনে বিবাদী হিসাবে মামলায় লিখিত জবাব দিয়ে রিটেন স্টেটমেন্ট দিয়ে বলছে যে ভাড়াটিয়া হিসাবে আসার পর তিনি ধীরেনের নিকট হইতে বাড়িটি ক্রয়ের জন্য আংশিক মূল্য প্রদানে বায়নাপত্রের ভিত্তিতে বর্তমান দখল বুঝিয়া পাইয়া অবস্থান করিতেছেন। তাহলে ধীরেন সে বাড়ির মালিক, প্রথম মালিক, তিনি মামলা করে তার আর্জিতে দাবি করছে যে এই ভাড়াটিয়া ভাড়া নিয়ে আমার কি দিচ্ছে না, ভাড়া দিচ্ছে না, তাই আমি একে উচ্ছেদ করতে চাই। আর নরেন আবার কি জোকের মতো ওই সম্পত্তিতে লিখা লেগে আছে, সে ছাড়তে চাচ্ছে না সম্পত্তি। এবার সে নরেন বিবাদী হিসাবে তার লিখিত জবাবে আবার দাবি করছে যে এটা তো আমার কাছে বিক্রয় করে দিয়েছে, আমি বায়না সূত্রে এটার মালিক, আমি এখন এই সম্পত্তি আর ছাড়তে পারছি না কারণ আমি মালিক হয়ে গেছি। নরেনের অবস্থান সম্পর্কে, তার নরেন যে লিখিত জবাবে যেটা দাবি করছে সেটা প্রমাণের ভার কার উপরে বর্তাবে? নরেনের উপরে বর্তাবে। 103 ধারার বিধান মতে যে ব্যক্তি কোনো নির্দিষ্ট তথ্যের বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায় তা প্রমাণের ভার উক্ত ব্যক্তির উপরে বর্তাবে। সুতরাং আলোচ্য ঘটনায় নরনের ওপর প্রমাণের ভার বর্তাবে। ঠিক আছে, আমরা এইভাবে সংক্ষিপ্তভাবে আমি উত্তর করেছি। আপনাদের সৃজনশীলতা প্রয়োগ করে আমার এই নোটে দেখানো মতো যে 4টি পদ্ধতি আছে: প্রপার, কাস্টমাইজড, অ্যাডাপ্টিভ এবং হ্যাস্টি ওয়ে। তো এই যে পদ্ধতিতে আপনার সুবিধা হয় আপনি এটা কনভার্ট করে নেবেন আপনার সৃজনশীলতা অনুসারে। আমার ক্লাস টেস্টে আপনারা এত ছোট করে লিখবেন না, তাহলে কিন্তু নম্বর কম দিব। এবং বার কাউন্সিলের পরীক্ষাতেও এত ছোট করে লিখবেন না, আপনারা একটু বড় করে লেখার চেষ্টা করবেন। আমি জাস্ট মূল উত্তরটা ধরিয়ে দিয়েছি, এবং আপনি আপনার সৃজনশীলতা আপনার ভাষা ব্যবহার করে এটাকে একটু ডেভেলপ করে নেবেন। এ চুরির দায়ে বি কে অভিযুক্ত করে মামলা করে। এ আদালতকে বিশ্বাস করাতে চায় যে বি চুরির কথা সি এর নিকট স্বীকার করেছে। এবার বি আদালতকে বিশ্বাস করতে যায় সংশ্লিষ্ট সময় সে অন্যত্র ছিল। তাহলে দুইজন দুই রকম দাবি করছে, সেক্ষেত্রে প্রমাণের দায় ব্যাখ্যা করুন। এক্ষেত্রেও 103 ধারার বিধান মতে যে ব্যক্তি কোনো নির্দিষ্ট তথ্যের বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায় তা প্রমাণের ভার উক্ত ব্যক্তির উপর বর্তাবে। যেহেতু বি আদালতকে বিশ্বাস করতে চায় যে সংশ্লিষ্ট সময় সে অন্যত্র ছিল, সেহেতু এক্ষেত্রে প্রমাণের দায় বি এর উপর বর্তাবে। আমরা স্ত্রী হত্যা হত্যা মামলায় যে পিলাপালাপি দাবি করছে, অন্যত্র থাকার বিষয়ে দাবি করছে, সেটা কিন্তু 106 ধারাতে দাবি করতে হবে, আর এখানে 103।
এক্স স্টেডিয়ামে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী ওয়াই দ্বারা বাধাগ্রস্ত হয়। তার মানে এক্স হচ্ছে দর্শক আর ওয়াই হচ্ছে সিকিউরিটি। উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং ওয়াই আঘাতপ্রাপ্ত হয়। এবার সিকিউরিটি কি আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে এক্স দর্শক সে মেরে দিয়েছে। এক্স আঘাত করার অভিযোগে অভিযুক্ত হয়। সে দাবি করে যে, এবার ক্রিমিনাল মামলা, এটা ক্রিমিনাল মামলায় এক্স দাবি করছে যে আত্মপক্ষ সমর্থনে, অর্থাৎ সে সাফাই সাক্ষীতে দাবি করছে ওয়াই তাকে প্রথম আঘাত করে এবং সে আত্মরক্ষার্থে এরূপ আচরণ করছে। আচ্ছা, চার্জ গঠনের সময় সাক্ষ্য আইনের যেটা বলা হচ্ছে, চার্জ গঠনের সময় কিন্তু তাকে দাবি করতে হবে যে তার ঘটনাটা ব্যতিক্রমের মধ্যে পড়ে বা আত্মরক্ষার উদ্দেশ্যে সে এই আঘাতটি করেছে। তার মানে চার্জ গঠন করে যখন দোষী না নির্দোষ জিজ্ঞাসা করবে, তখন সে বলবে যে হ্যাঁ, এই ঘটনাটি আমার ধারায় ঘটেছে, আমি আঘাত করেছি, ঠিক আছে, কিন্তু এটা বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়ে, সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। তাহলে উভয় পক্ষের আইনগত প্রমাণের ভার, যেটাকে লিগ্যাল বার্ডেন অফ প্রুফ, এবং সাক্ষ্য প্রমাণের ভার, এভিডেন্সিয়াল বার্ডেন অফ প্রুফ, এভিডেন্স অ্যাক্টের সংশ্লিষ্ট বিধানসমূহ উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে এখানে 105 ধারার বিধান মতে দুইটাই কিন্তু 105 ধারার বিধান মতে উল্লেখ করতে হবে। আসামির মামলাটি যে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব উক্ত আসামির উপরে বর্তাবে। এই যে আসামির উপরে যেটা বর্তালো সেটাকে হচ্ছে লিগ্যাল বার্ডেন অফ প্রুফ। কারণ এই ঘটনাটা যে অন্য একটা আইনে, অর্থাৎ পেনাল কোডে সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন, সেটা কিন্তু আইনগত একটা বিষয়। তাই এটা লিগ্যাল বার্ডেন অফ প্রুফ তৈরি হচ্ছে কার উপরে? ওই আসামির উপরে, এক্স এর উপরে। তাই এটা এক্স কে প্রমাণ করতে হবে। পক্ষান্তরে ইভিডেন্সিয়াল বার্ডেন অফ প্রুফ, অর্থাৎ ঘটনার সময় যে ওয়াই প্রথমে আঘাত করেনি, এটা কিন্তু আবার ওয়াই কে প্রমাণ করতে হবে তার প্রসিকিউশন অংশে বাদী হিসেবে, ভিকটিম হিসেবে। তাহলে আলোচ্য ঘটনায় এক্স আত্মরক্ষার্থে আঘাত করেছে মর্মে দাবি করায় তা তাকে প্রমাণ করতে হবে। অপরদিকে কিন্তু ওয়াই যেটা দাবি করছে মামলায়, সেটা ওয়াই কে প্রমাণ করতে হবে। তাহলে ওয়াই এর জন্য এভিডেন্সিয়াল বার্ডেন অফ প্রুফ, এই অংশটুকু একটু যুক্ত করলে আরো ভালো হয়। তবে এইভাবে উত্তর করলেও সমস্যা খুব একটা হবে না। এক্স একটি জমির দখলে ছিল। ওয়াই উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা দাবি করে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করেন। এবার এক্স হাজির হয়ে দাবি করে যে ওয়াই এর পিতা উইল করে ওই জমি এক্স কে দিয়ে গেছেন। বড় প্রশ্ন, একটু মনোযোগ সহকারে প্রশ্ন ব্রেকডাউন করতে হবে, না হলে মাথাতেই ঢুকবে না। ওয়াই আদালতে দাবি করে যে তার পিতা কথিত উইল সম্পাদনের তারিখে হজ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছিলেন। তার মানে একজন বাদী, একজন বিবাদী, একজন একটা কিছু দাবি করছে, বিবাদী আরেকটা কিছু দাবি করছে, মানে পাল্টা দাবি, ভিন্ন ভিন্ন দাবি, এবং এই কারণে দলিলটি জাল ও সৃজিত। ওয়াই এর এই যুক্তির প্রেক্ষিতে এক্স দাবি করে যে ওয়াই এর পিতা মৃত্যুকালে শায়িত অবস্থায় এক্স ও ওয়াই কে উভয়েরই উপস্থিতিতে নালিশি ভূমির মালিকানা এক্স এর স্বীকার করেছে, করলেও উইলটি হারিয়ে যাওয়ার তা আদালতে দাখিল করা যায়নি। তার মানে এবার আরেকটু অজুহাত নিয়ে আসছে যে উইল হারিয়ে গেছে এ, এবং মৃত্যুকালে নাকি স্বীকার করে গেছে, এটা বলছে। এক্স বি কে এই ঘটনার সাক্ষী হিসেবে উপস্থাপন করে। এর প্রেক্ষিতে ওয়াই দাবি করে যে, তার মানে মৃত্যুকালে একজন নতুন একজন ব্যক্তি বি কে বলছে যে বি কিন্তু ঘটনাস্থলে ছিল, এবং ওয়াই এর পিতা মৃত্যুকালে আবার বলে গেছে যে হ্যাঁ, এই সম্পত্তির এই অংশটুকু এক্স কে আমি দিয়েছি। তাহলে ওয়াই বলছে, অর্থাৎ তার বাবা কর্তৃক নালিশি জমিতে এক্স এর মালিকানার কথিত মৌখিক স্বীকৃতির সাক্ষী কথিত স্বীকৃতির অব্যাহতি আগে মৃত্যুবরণ করেছিল, এবং উত্থাপিত সাক্ষী মানে বি প্রকৃত বি নন। অর্থাৎ বি বলতে এখানে মনে করেন বাবুল। তো বাবুল আসলে আসেনি, অন্য কাউকে বাবুল সাজিয়ে নিয়ে আসা হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য। এবং উ- আহ, উপস্থাপিত সাক্ষী বি এক্স এর জমির বর্গা চাষী। তার মানে এক্স তার যে একজন বর্গা চাষী, তার অনুগত একজন লোক, তাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য প্রক্সি দিতে নিয়ে আসছে। উল্লেখিত ঘটনার সম্বলিত মামলার বিচারক হিসেবে এভিডেন্স অ্যাক্টের সুনির্দিষ্ট বিধানের বরাত দিয়ে বা বর্ণনা দিয়ে পৃথকভাবে প্রতিটি দাবির বিপরীতে প্রমাণের দায় নির্ধারণ করুন। আমরা জানি যে সাক্ষ্য আইনের
বার্ডেন অফ প্রুফ 101 থেকে শুরু হয়ে 114 ধারা পর্যন্ত আছে। তো বার্ডেন অফ প্রুফের প্রতিটা সেকশনে আপনি একটা কথা প্রমাণ করতে পারবেন, সেটা হচ্ছে কি, যে যা দাবি করে তাকেই তা প্রমাণ করতে হবে। আমি আবারও বলছি, যে যা দাবি করে, বাদী যা দাবি করে তা বাদীকে প্রমাণ করতে হবে, বিবাদী যা দাবি করছে তাকে বিবাদীকে প্রমাণ করতে হবে, সিভিল মামলার ক্ষেত্রে। ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও প্রসিকিউশন যা দাবি করছে তা প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে, এবং আসামি পক্ষ চার্জের সময় বা সাফাই সাক্ষীর সময় যা দাবি করবে আত্মসমর্থনে, আত্মপক্ষ সমর্থনে, তা কিন্তু ওই আসামি পক্ষকে প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে বার্ডেন অফ প্রুফের মূল বক্তব্য। তাই এখানে আপনাকে এভিডেন্স অ্যাক্টের 101, 103 ও 104 ধারার বিধান মতে এই যে এক্স এবং ওয়াই, এই উভয়ের বার্ডেন অফ প্রুফ কিন্তু লিখতে হবে এবং প্রমাণ করতে মানে উল্লেখ করতে হবে। তাহলে নিজে উত্তর করার চেষ্টা করুন। এই প্রশ্নটা অনেক বড়। এই প্রশ্নটা আমার স্টুডেন্টদেরকে আমি হোমওয়ার্ক হিসাবে দিয়েছি। তো যারা ইউটিউবে ভিডিও দেখছেন তারাও নিজেরা চেষ্টা করেন। যদি আমার থেকে মূল্যায়ন করতে চান, চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কি করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা লিখে আমাকে সেন্ড করতে পারেন, আমি আপনাদের উত্তর মূল্যায়ন করে দেব। তো এইটা একটি জটিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনারা সাক্ষ্য আইন ভালোভাবে বোঝেন, বিশেষ করে বার্ডেন অফ প্রুফ অংশটি বুঝেছেন। আমি ইচ্ছাকৃতভাবে এটার উত্তর করে দিইনি, আপনাদের থেকে উত্তরটা আমি আদায় করে নিব বলে। ক, একটি হত্যা মামলার প্রধান আসামি। ক এর ওজোর এই যে ঘটনার তারিখ ও সময়ে সে দেশের বাইরে ছিল। ক কে সাজা দিতে হলে প্রসিকিউশনকে কি অবশ্যই প্রমাণ করতে হবে যে, কি অবশ্যই প্রমাণ করতে হবে? ক ঘটনার সময় দেশে ছিল। এ ঘটনার প্রেক্ষিতে প্রমাণের দায়িত্ব ও তার সীমারেখা, সীমাবদ্ধতা ও দায়িত্ব কখন, কিভাবে, কার উপর বর্তায়, সাক্ষ্য আইনের আলোকে আলোচনা করুন। তার মানে প্রথমত কার উপরে বর্তাবে এবং পরবর্তীতে বার্ডেন অফ প্রুফ শিফট হবে কিনা সেটাও জানতে চাওয়া হচ্ছে। তাহলে প্রথমে আমরা সাক্ষ্য আইনের 102 ধারার বিধান মতে উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে যে পক্ষ হারবে প্রমাণের দায়িত্ব তার উপরে ন্যস্ত হবে। তাহলে এখানে পুলিশ বা প্রসিকিউশন যদি প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে মামলায় কিন্তু আসামি খালাস পেয়ে যাবে, অর্থাৎ মামলা ফেল করবে। এটা 102 ধারার বক্তব্য। আলোচ্য ঘটনায় ক কে সাজা দিতে হলে প্রসিকিউশনকে অবশ্যই প্রমাণ করতে হবে যে ক ঘটনার সময় দেশে ছিল এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে উক্ত ঘটনা সংগঠন করেছে। এটা হচ্ছে প্রসিকিউশনের বার্ডেন। অপরদিকে এভিডেন্স অ্যাক্টের 103 ধারার বিধান মতে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব তার উপর বর্তাবে যে তথ্যটির বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায়। অর্থাৎ পিল অফ এলিবি দাবি করছে 103 ধারা এখানে। এটা যেহেতু স্ত্রী হত্যা মামলা না, সেক্ষেত্রে কিন্তু 106 ধারা না, স্ত্রী হত্যা মামলার ক্ষেত্রে 106 ধারা, আর পিল অফ এলিবির অন্যান্য ক্ষেত্রে কিন্তু 103 ধারা। যেহেতু ক এর ওজোর এই যে ঘটনার তারিখ ও সময় সে দেশের বাইরে ছিল, অর্থাৎ আসামি ক অন্যান্য ও অন্যত্র থাকার অজুহাত অর্থাৎ প্লে অফ এলবি দাবি করে, সেহেতু এটা কিন্তু অ্যাকচুয়াল প্লে অফ এলবি। কিন্তু স্ত্রী হত্যা মামলায় প্লে অফ এলবি কিন্তু 106 ধারায় আসে কেন? কারণ ওই ঘটনার সময় ওই বেডরুমে সে ছিল কিনা সেটা তো সেই ভালো বলতে পারে। কারণ আরেকজন যে ব্যক্তি যিনি মারা গেছেন, তিনি তো আর আদালতে এসে সাক্ষী দিতে পারছেন না। এই কারণে 106 ধারা হয়। তার দেশের বাইরে অবস্থানের বিষয়টি তাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রসিকিউশনের জন্য 102 আর আসামির জন্য 103। আবুল কাশেমের বাড়িতে ডাকাতি হয়। গৃহবাসীর চিৎকারে গ্রামবাসীরা এসে 4 জন ডাকাতে হাতে নাতে ধরে ফেলে, অর্থাৎ ক্যাশ রেড হ্যান্ড হাতে নাতে ধরে। যারা প্রকাশ করে যে ডাকাতির সময় তাদের সঙ্গে রহিম, আব্বাস ও রহমান নামে আরো 3 জন ছিল, তার মানে 4 3 7 জন হয়ে গেল। তার মানে আসলে এটা ডাকাতি ছিল। 5 জনের বেশি হলেই তো ডাকাতি। উক্ত 4 জন আসামি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে যে তারা উল্লেখিত 3 জন সহ ডাকাতি করেছে। তার মানে 4 জনই কি করেছে, দোষ স্বীকারোক্তি দিয়েছে। উপরোক্ত দোষ স্বীকারোক্তির ভিত্তিতে অপর 3 জনকে কি দোষী সাব্যস্ত করা যাবে কিনা? দোষী সাব্যস্ত করতে হলে পারিপার্শ্বিক সাক্ষ্য যদি সাপোর্ট করে তাহলে করা যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটা টুইস্ট আছে কি, যে যদিও পারিপার্শ্বিক সাক্ষ্যর বিষয় এখানে বলা নাই,
তবুও যেহেতু চারজনই অপর তিনজনের কথা বলছে, তো চারজন আসামি অপর তিনজনের কথা যেহেতু বলছে, সেহেতু এটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। যদি একজন শুধুমাত্র দোষ স্বীকারোক্তির কথা বলতো, তাহলে হয়তোবা একটু ডাউট তৈরি হতো। অথবা এখানে চারজন যদি তিনজনের কথা না বলে দুইজন কেউ বললো, কেউ একজনের কথা বললো, রহিম, আব্বাস, রহমানের, এই প্রত্যেকের কথাই কিন্তু চারজন উল্লেখ করছে নির্দিষ্টভাবে। এই কারণে বিশ্বাসটা কিন্তু বেশি তৈরি হয়। যুক্তিসহ ও আইনের আলোকে আলোচনা করুন। এভিডেন্স অ্যাক্টের 27 ধারা বিধান মতে স্বীকারোক্তি হোক বা না হোক, আসামির নিকট হতে অভিযোগের সাথে সম্পর্কযুক্ত প্রাপ্ত তথ্য সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে 27 ধারা। এখন দেখেন, প্রথমে কি গ্রামবাসীর কাছে স্বীকার করলো, তার গ্রামবাসীর কাছে স্বীকার করছে কি বাকি তিনজন ছিল, তাহলে এই 27 ধারা গ্রামবাসীর কাছে স্বীকার করার তথ্যের জন্য। এই 27 ধারাটা অপশনাল, আপনি ব্যবহার করতে পারেন, 27 ধারা নাও করতে পারেন, কিন্তু গ্রামবাসীর কাছে যেহেতু প্রথমে দোষ স্বীকারোক্তি করেছে, তাই 27 ধারা অনুসারে সেটাও প্রাসঙ্গিক। আবার অত্র আইনে 30 ধারা বিধান মতে দোষ স্বীকারোক্তিকারক ও একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তি অর্থাৎ অ্যাকমপ্লিস প্রভাবিত করে এমন দোষ স্বীকারোক্তি আদালত বিবেচনা করবেন। সুতরাং আলোচ্য ঘটনায় উক্ত চারজনের স্বীকারোক্তির ভিত্তিতে অপর তিনজনকে দোষী সাব্যস্ত করা যাবে। এখানে আপনি যদি এটা বলতে পারেন, যদি পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা সমর্থিত, সুতরাং আলোচ্য ঘটনায় উক্ত চারজনের স্বীকারোক্তির ভিত্তিতে যা যদি উক্ত স্বীকারোক্তি পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা সমর্থিত হয়, তবে অপর তিনজনকে দোষী সাব্যস্ত করা যাবে। এতটুকু যদি যুক্ত করে নেন আরো ক্লিয়ার হবে, তবে যুক্ত না করলেও সমস্যা নাই। 27 ধারাটা এবং 30 ধারাটা উভয় ধারা কেন দিলাম, কারণ উভয় ক্ষেত্রে কিন্তু একই বক্তব্য পেশ করছে। এই কারণে ওই চারজন ডাকাতকে বিশ্বাস করাটা এখানে রেলিভেন্ট হয়ে যায়। চট্টগ্রাম শহরে একটি আবাসিক বাড়ির মালিক এ তার বাড়ি হতে বি কে ভাড়া পরিশোধ না করার কারণে উচ্ছেদের মামলা করেন। বি আত্মপক্ষ সমর্থনে দাবি করে যে ভাড়াটে হিসাবে আসার পর তিনি এ এর নিকট হতে বাড়িটি ক্রয়ের জন্য আংশিক মূল্য প্রদানে বায়নাপত্রের ভিত্তিতে বর্তমান দখল বুঝে পেয়ে অবস্থান করছেন। এতটুকু যদি পড়ি তাহলে বুঝতে পারছি হয়তো বা 116 ধারে উত্তর করতে হবে, কিন্তু না না, এখানে একটা টুইস্ট আছে, দেখেন। তার মানে 116 ধারা না, অত্র ঘটনার ক্ষেত্রে প্রমাণের ভার ব্যাখ্যা করুন। বায়নাপত্রের অস্তিত্ব প্রমাণিত হলেও কি এর সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্টের বিধান মতে বি বাড়িটির মালিকানা দাবির ক্ষেত্রে প্রতিবন্ধের সম্মুখীন হবেন। এখানে দেখেন যে দুইটা জানতে চাওয়া হচ্ছে, একটা বার্ডেন অফ প্রুফ আর আরেকটা বাধার সম্মুখীন হবে কিনা, অর্থাৎ এস্টোপেল। বার্ডেন অফ প্রুফ এবং এস্টোপেলকে একসাথে কি টার্গেট করে প্রশ্ন করা হয়েছে। তাহলে এভিডেন্স অ্যাক্টের 103 ধারা বিধান মতে যে কোনো নির্দিষ্ট তথ্যের বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায়, তার প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তাবে। সুতরাং আলোচ্য ঘটনায় বি এর ওপর প্রমাণের ভার বর্তাবে। প্রথমে বি এর উপরে বর্তাবে কেন? বি দাবি করছে একটা কি আছে, বায়নাপত্র আছে, তাহলে বায়নাপত্রটা সে উপস্থিত করবে, তাহলেই তো সেটা প্রমাণ হয়ে যাবে। তার মানে এটা বিয়ের উপরেই বর্তাচ্ছে, ভাড়াটিয়ার উপরেই বর্তাচ্ছে। আবার বায়নাপত্রের অস্তিত্ব যদি প্রমাণিত হয়, তার মানে বায়নাপত্র যেটা আদালতে দাখিল করছে বি ভাড়াটিয়া, সেটা যদি প্রমাণিত হয় যে হ্যাঁ এটা সঠিক, সেই ক্ষেত্রে সে কি বাড়ির মালিকানা দাবি করা থেকে কি বিরত থাকবে কিনা, অর্থাৎ 116 ধারা তাকে কি ঝামেলা করবে কিনা। আমরা এর আগে দেখলাম 116 ধারায় ভাড়াটিয়া হিসাবে বাড়িতে উঠে সে পরবর্তীতে আর কি ওই বাড়ির মালিকানা দাবি করতে পারবে না, দখল সূত্রে, অ্যাডভার্স পজিশন সূত্রে, যে আমি 12 বছরের বেশি দখল, বেশি সময় ধরে জোর করে দখল করে, সেটা আর বলতে পারবে না। 116 ধারা সেখানে স্টপেজ হিসেবে বাধা করে, কিন্তু এই ক্ষেত্রে তো ভিন্ন। এই ক্ষেত্রে বায়নাটা কি প্রমাণ হয়ে গেছে। তাই 116 ধারার বিধান মতে বি বাড়িটির মালিকানা দাবির ক্ষেত্রে প্রতিবন্ধের সম্মুখীন হবেন না, কারণ সে তার বায়নাপত্র প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই প্রশ্নে কিন্তু দুইটা জিনিস জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাসিত বিষয় বা ইস্যু দুইটা, দুইটারই উত্তর করতে হবে। একটা 3 ধারায়, একটা একটা 103 ধারায়, একটা 116 ধারায়। চারজন অভিযুক্ত ব্যক্তির প্রত্যেককে ম্যাজিস্ট্রেটের নিকট স্বীকার করে যে অপর পঞ্চম ব্যক্তি ক ডাকাতিকালে তাদের দলে ছিল। চারজনের স্বীকারোক্তি ছাড়া ক এর বিরুদ্ধে অন্য কোনো সাক্ষ্য প্রমাণ নেই। তার মানে এখানে বলছে যে
ক কে হয়তো বা ফাঁসানোর চেষ্টা করছে বাকি চারজন, এটা বোঝা যাচ্ছে। প্রশ্নের মধ্যে ইঙ্গিত দিচ্ছে যে পারিপার্শ্বিক সাক্ষ্য নাই। এর আগে যে ওই চারজন আর তিনজন আমরা পড়লাম, সেখানে কিন্তু এই কথা বলা ছিল না যে পারিপার্শ্বিক সাক্ষ্য নেই। যেহেতু পারিপার্শ্বিক সাক্ষ্যের কথা, অন্য কোনো সাক্ষ্যের কথা ছিল কিনা উল্লেখ নাই, তো আগের প্রশ্নে আমরা ধরে নিয়েছি ছিল, আর এখানে স্পষ্ট বলছে নাই, তাই এখানে ধরে নেওয়ার সুযোগ নাই। শুধুমাত্র উক্ত স্বীকারোক্তির ওপর নির্ভর করে কি কে শাস্তির আওতায় আনা যাবে কি? 114 ধারার বিধান মতে শুধুমাত্র উক্ত স্বীকারোক্তির উপর নির্ভর করে কে শাস্তির আওতায় আনা যাবে না। তার মানে এখানে আমাদের 30 ধারা না, এখানে 114 ধারা মতে আনা যাবে না বলতে হবে। তো এই 18টি প্রশ্ন ছিল। আশা করি সাক্ষ্য আইনের উপরে যত প্রকারের প্রবলেমেটিক প্রশ্ন আসবে আপনাদের সমস্যা হবে না, এবং ক্লাস থেকে বুঝতে পেরেছেন। যেই অংশটুকু বুঝতে পারেননি তারা ভিডিও দেখার পরে, এবং যারা আমার নোট নিয়েছেন, এই নোটটি যারা নিয়েছেন, ভিডিওতে যেই নোট দেখানো হচ্ছে, এই নোটের নাম হচ্ছে কি, আইন আদালত বার আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট। তো এই নোটটি আপনারা যারা নিতে চাচ্ছেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিয়ে লিখিত নোট সম্পর্কে জানতে চাই বা নিতে চাই, বা আপনারা চাইলে এখনো প্রায় 1 মাসের মতো সময় আছে, আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চান, অগাস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে 2-3 তারিখ থেকে আমি কি করব, মডেল টেস্টগুলো শুরু করব। একাধিক মডেল টেস্ট হবে, মিনিমাম 3টি মডেল টেস্ট হবে, মডেল টেস্ট ব্যাখ্যা করা হবে। সপ্তাহে 2টি করে মডেল টেস্ট হবে। তারপরে আপনাদেরকে আহ, যে সমস্যাগুলো সেগুলো সমাধান করে দেওয়া হবে। অগস্ট মাসে ম্যারাথন ক্লাস নেওয়া হবে, মানে 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত 4 ঘন্টা ক্লাস হবে। যার যার সমস্যা সব সমাধান করে দেওয়া হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি।